কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভুতুড়ে কম্পিউটার। লিখেছেন তুর্জয় শাকিল। ওনার আরও গল্প বামন বটগাছ, আত্মার কবলে, পরিত্যক্ত হাসপাতাল, ভয়াল রাতের আর্তনাদ, ভয়াল পুকুর দেখে নিতে পারেন। এছাড়াও লেখকের চমৎকার সব বই সংগ্রহ করে নিতে পারেন রকমারি.com থেকে। মাঠে ছেলেমেয়েরা ফুটবল খেলছিল। সেতু মাঠের এক কোণে বসে খেলা দেখছিল। শুভ এসে বলল, চল, পাবন যেতে বলেছে। তখনই কোথা থেকে যেন অর্কিয়া ছুটে আসলো। কিরে শুভ, কি খবর? তুই নাকি পাবনদের সাথে গোয়েন্দা দলে নাম লিখিয়েছিস। তোর মতো একটা মাথা মোটাকে পাবন কি করে যে ওদের দলে দিল বুঝলাম না। অর্কিয়ার কথা শুনে শুভ রাগে ফুসফুস করে কি যেন বলতে চেয়েছিল। সেতু বাধা দিয়ে বলল, শুভ, ওর সাথে পরে কথা বলিস। পাবন নিশ্চয়ই কোনো জরুরি কাজে আমাদের ডেকেছে। আগে ওর কাছে চল। সেতু জানে শুভ আর অর্কিয়ার মাঝে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, কেউ কাউকে দেখতেই পারে না। তাই আরেকটা ঝগড়া হওয়ার আগেই সেতু অর্কিয়াকে বিদায় জানিয়ে শুভর হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলল। যেতে যেতে শুভকে জিজ্ঞাসা করল, পাবন কোথায় আছে? রাগটাকে একটু কমিয়ে মৃদুকণ্ঠে বলল শুভ। পাজয়ে আছে। সেতু আর শুভ 2.SAM-এর সদস্য। তদন্তে সহযোগিতা করার জন্য পাবন ওদেরকে 2.SAM-এর সদস্য হিসেবে নিয়েছে। ওরা পাবনের সাথে একসাথেই পড়াশোনা করে। শুভ খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে, আর সেতু ভীষণ চটপটে আর চালাক মেয়ে। হাঁটতে হাঁটতে ওরা আসলো পাজয়ের সামনে। পাবনদের সেই সেমি পাকা পুরাতন বাড়িটার নামই পাজয় ভিলা। বাড়ির ভেতরে ঢুকতেই পাবন বলল, তোরা এসেছিস? বস। শোন, কাল আমরা সবাই মিলে একটা কম্পিউটার কিনতে যাব। পুরাতন মডেলের কম্পিউটার চালানো আমার অনেক দিনের শখ। শহরের শেষ প্রান্তে পুরাতন কম্পিউটার বিক্রি করে এরকম একটা শোরুম আছে। ওখান থেকেই পছন্দ করে কিনব, আর কম্পিউটারটা এখানে রাখব। আমি জয়কে বলে দিয়েছি, ও বিকালে আসবে, তোরাও চলে আসিস। পরের দিন বিকালে সেতু, শুভ, জয় আর পাবন সেই শোরুমে পৌঁছালো। শোরুমটা শহরের শেষ প্রান্তেই। বাস থেকে নেমে ওরা হেঁটে পৌঁছে গেল। শোরুমে ঢুকতেই দোকানদার বলল, গুড আফটারনুন স্যার, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমাদের একটি পুরাতন মডেলের কম্পিউটার চাই, সেকেন্ড হ্যান্ড হলেও চলবে। দোকানদার একটা কম্পিউটারের দিকে ইশারা করে বলল, এইটা এই দোকানের সবচেয়ে পুরাতন মডেলের কম্পিউটার। মনে হয় 1974-75 সালের হবে। সপ্তাহখানেক আগে একজন লোক এসে বিক্রি করে দিয়ে গেছে। আপনি চাইলে এটা নিতে পারেন। কম্পিউটারটা ওদের পছন্দ হলো। দাম মিটিয়ে দিয়ে কম্পিউটার নিয়ে চলে গেল তারা। সেদিনই পাজয়ে কম্পিউটারটাকে সুন্দর করে সেটিং করলো। পরের দিন বিকালে এসে ওরা একসাথে মুভি দেখলো। বেশ কদিন বেশ আনন্দেই কাটলো। সেদিন ছিল বুধবার। পাবন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে পাজয়ে গেল। গান শোনার জন্য কম্পিউটারটা অন করলো। কয়েকবার রিফ্রেশ করলো। কম্পিউটারের ডান দিকেই ছিল একটা অ্যানালগ ঘড়ি। ওই সেট করেছে ঘড়িটা। ওখানে চোখ পড়তেই দেখলো ঘড়িটাতে 12টা বাজে। কিন্তু তখন তো সকাল, ওর হাত ঘড়িতে 8টা বাজে। কিন্তু কম্পিউটারের ঘড়িটাতে মিনিট আর ঘন্টার কাঁটাগুলো 12টায় গিয়ে স্তব্ধ হয়ে রয়েছে, আর সেকেন্ডের কাঁটাটাও উধাও। ও তেমন অবাক হলো না। অনেক পুরানো মডেলের কম্পিউটার, একটু সমস্যা থাকতেই পারে। ও সময়টা ঠিক করার জন্য ঘড়িটার উপরে ক্লিক করলো, আর তখনই কম্পিউটারের ডিসপ্লেটা কালো হয়ে গেল। রুমের মধ্যে কেমন যেন একটা অন্ধকার নেমে আসলো। শুধু ঘড়িটা রক্তের ন্যায় লাল হয়ে ঝলমল করতে লাগলো। পাবন পাওয়ার বাটনে চাপ দিয়ে কম্পিউটারটা অফ করে দিল। কিছুক্ষণ পর আবার অন করলো। এবার আর কোনো সমস্যা হলো না। ঘড়ি ঠিকমতো চলছে। ও কিছুক্ষণ গান শুনে কম্পিউটারটা অফ করে ক্লাস করতে চলে গেল। ঘটনাটাকে সে স্বাভাবিকভাবেই নিল, তেমন কিছু ভাবল না।
কিছুক্ষণ বাদে স্যার আসলো। সবার নোট খাতা দেখতে চাইল। পাবন ব্যাগে হাত দিল নোট খাতা বের করার জন্য, কিন্তু হাজারো খুঁজেও সে খাতাটা পেল না। তাহলে কি ওই খাতাটা ভুলে সে বাসায় রেখে এসেছে? কিন্তু ওর তো ভুল হবার কথা না। প্রতিদিন ক্লাস করতে আসার আগে ও ব্যাগে নোট খাতা মনে করে নিয়ে আসে। আজ কি ও খাতা টানতে ভুলে গেল? খুব মার খেল স্যারের হাতে। পাবন বুঝতে পারল না ও খাতাটা আনতে ভুলল কিভাবে। বিকালে পাবন বাসায় এসে খাতাটা খুঁজল, কোথাও পেল না। পড়ার টেবিলে ও শোবার রুমে কোথাও নেই। ভাবতে ভাবতে পাজয়ে আসলো। দেখল ও নোট খাতাটা কম্পিউটারের পাশে পড়ে আছে। ও বুঝতে পারল না যে খাতাটা এই ঘরে কি করে আসলো। ও তো কোনোদিনও ওর বই খাতা এই ঘরে আনে না। খাতাটা দেখে পাবন ভাবল, মনে হয় সকালে গান শুনতে এসে ভুলে খাতাটা এখানে রেখে ক্লাস করতে চলে গেছে। সবকিছুই ওর কাছে স্বাভাবিক মনে হলো। এই সপ্তাহে আর কোনো সমস্যা হলো না। ওরা চারজন মাঝে মাঝেই কম্পিউটার দিয়ে মুভি, নাটক দেখত। কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিল না। ইদানিং পাবনের সকালবেলা ঘুম থেকে উঠে কম্পিউটারে গান শোনাটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহ ঘুরে বুধবারটা আবার ফিরে আসলো। প্রতিদিনের মতো ওই দিনও সকালে পাবন গান শোনার জন্য কম্পিউটার অন করল। গত সপ্তাহের মতো আজও কম্পিউটারে সেই ঘড়িটা 12টা বেজে রক্তের মতো লাল হয়ে ঝলমল করতে লাগলো। আগের মতোই পাবন কম্পিউটারটা অফ করে আবার অন করলো। সবকিছু আগের মতোই ঠিক হয়ে গেল। গান শুনে সে কম্পিউটার অফ করে ক্লাস করতে চলে গেল। সবাই জানে রিক্তি ম্যাডামের ক্লাসে বই না আনলে কান ধরে পুরো ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তাই পাবন সবার আগে ওই বইটা ব্যাগে নেয়, কিন্তু আজও হাজারো খুঁজে ওই বইটা ব্যাগে পেল না। ফলশ্রুতিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুধু ও না, ওর সাথে বই না আনার জন্য কান ধরে দাঁড়ালো সেতু, জয় আর অর্কিয়া। এর মধ্যে অর্কিয়া বই এনেও কান ধরেছে, কারণ ও ওর বইটা শুভকে দিয়ে দিয়েছে। শুভ ভুলে বইটা আনেনি। অর্কিয়া যখন শুভকে বই দিয়ে কান ধরে দাঁড়ালো, তখন কে বলবে যে কিছুদিন আগেও কেউ কারো মুখ দেখতে পারত না। আজ শুভ শুধু কৃতজ্ঞতার চোখে অর্কিয়ার দিকে তাকিয়ে রইল। দারুণ বিরক্তিকর একটা দিন কাটল পাবনের। বিকালে বাসায় এসে ওই বইটা খুঁজতে লাগলো, কোথাও পেল না। শেষে একরাশ বিরক্তি নিয়ে পাজয়ে আসলো। ভাবল গান শুনলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। ও দেখল কম্পিউটারের পাশে 4টা বই পড়ে আছে। প্রথমটা ওর, পরেরগুলো যথাক্রমে সেতু, জয় আর শুভর। বইগুলোর উপরে স্পষ্টভাবে ওদের নাম লেখা আছে। অবাক চোখে বইটার দিকে তাকিয়ে রইল পাবন। কিভাবে বইগুলো এখানে আসলো কিছুতেই বুঝতে পারল না। তবে তখনই কাউকে কিছু বলল না। চিন্তাটা মাথায় নিয়েও গান শুনল, আর ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো। পরের দিন স্কুলে গিয়ে পাবন বলল, তোদের বইগুলো আমার কাছে আছে। জয় জিজ্ঞাসা করল, বইগুলো তুই কখন নিলি? আর একই বিষয়ে 4টা বই নিয়ে তুই কি করছিস? পাবন শুধু বলল, পরে বলবো। ওরা আর কেউ পাবনকে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলো না। ওরা জানে যখন দরকার হবে পাবন ওদেরকে বলবেই। তবে চিন্তাটা মাথা থেকে কেউ সরাতে পারল না। হই হুল্লোড় আর মজার মধ্যেই 7টা দিন কাটল। তবে পাবনের মাথায় সে অজানা চিন্তাটা থেকেই গেল। ফিরে এলো আরও একটি বুধবার। সকালে পাবন গিয়ে কম্পিউটারটা অন করতে আগের মতো সেই ঘড়িটাতে 12টা বেজে রক্তের মতো লাল হয়ে ঝলমল করতে লাগলো। তবে আজ আর পাবন কম্পিউটার অফ করে অন করলো না। গান না শুনে ওটাকে অফ করে পাজয়ের দরজায় তালা দিয়ে পাবন ওর রিডিং রুমে চলে গেল। মনে করে রিক্তি ম্যাডামের বই আর স্যারের নোট খাতা ব্যাগে ঢুকিয়ে নিল। ধীর পায়ে ও ক্লাসে চলে গেল। বিকালেও যখন বাসায় আসলো কোনোভাবেই ওর বিশ্বাস হচ্ছিল না সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো। আজও রিক্তি ম্যাডামের ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকা আর স্যারের মারের হাত থেকে বাঁচতে পারিনি সে। শুধু ও না, ও সহ সেতু, শুভ আর জয় সকলেই একই ঘটনার শিকার। আজ আর অর্কিয়া শুভকে বাঁচায়নি। কিন্তু পাবন তো যাওয়ার আগে বই আর খাতা মনে করে ব্যাগে নিয়েছিল। কোথায় গেল ওগুলো? ক্লাস শেষ করে বাসায় ফিরে ও ধীর পায়ে পাজয়ে গেল। দেখল কম্পিউটারটা অন করা।
আর মৃদু শব্দে একটা গান বাজছে, যেটা ওর জানা মতে কম্পিউটারে নেই। আর ওদের সেই 4টা বই আর খাতা পড়ে আছে কম্পিউটারের পাশে। পাজয়ের চাবি তো পাবনের কাছে, তাহলে পাজয়ে ঢুকে কম্পিউটারটা অন করলো কে? গান চালালো কে? আর বই খাতাগুলোই বা এখানে আসলো কিভাবে? বই খাতাগুলো দেখে পাবনের মাথায় ঘুরে গেল। আর কানে বাজছে ক্যান ইউ হিয়ার মাই শাউট, ক্যান ইউ সি মাই হার্ট গানের লাইনগুলো। এক দৌড়ে পাজয় থেকে বের হয়ে রিডিং রুমে গিয়ে নাম্বারটা তুলেই ফোন দিল জয়কে। বলল শুভ আর সেতুকে নিয়ে তার বাসায় আসতে, বলেই ফোনটা কেটে দিল। 10 মিনিটের মধ্যেই ওরা এসে পৌঁছে গেল পাবনের বাড়িতে। পাবন ওদেরকে নিয়ে পাজয়ে আসলো, সব কিছু বলল ওদের। সব কিছু শুনে আর নিজেদের চোখে অবিশ্বাস্য ঘটনা দেখে ওরা তো হতবাক। পাবন চেয়ারে বসে কম্পিউটারটা অফ করে আবার অন করলো। সব কিছু ঠিক হয়ে গেল। ও হাজারো খুঁজিও গানটা পেল না কম্পিউটারে। পাবন ভাবতে লাগলো, কম্পিউটার কি বিপদ সংকেত দেয় নাকি বিপদ ডেকে আনে? প্রতি বুধবারে কম্পিউটারটা উল্টাপাল্টা আচরণ করে, আর ওদের কোনো না কোনো বিপদ ঘটে। ওরা কেউ এই বিষয়টা নিয়ে ভেবে কোনো কুলকিনারা পেল না। কিছুক্ষণ পর পাবন বলল, আমি জানি পরের 6 দিন আর কোনো সমস্যা হবে না, তবে বুধবারে আবার কিছু ঘটতে পারে। বরং পরের বুধবার পর্যন্ত অপেক্ষা করে দেখি কি হয়। 6 দিন অজানা দুশ্চিন্তায় কাটলো ওদের। ফিরে আসলো আবার সেই অভিশপ্ত বুধবার। সকাল সকালই পাবনের বাসায় এসে হাজির হলো শুভ, জয় আর সেতু। তারা বাইরে গল্প করতে লাগলো। হঠাৎই পাজয় থেকে সে অদ্ভুত গানের সুরটা ভেসে আসতে লাগলো। দৌড়ে সবাই পাজয়ে ঢুকে গেল। কম্পিউটারটার ডিসপ্লেটা কালো হয়ে আছে, ঘড়িটা জ্বলজ্বল করছে। পাবন দৌড়ে গিয়ে কম্পিউটার সবগুলো তার খুলে ফেলল আর বলল, চল, যে শোরুম থেকে কম্পিউটারটা কিনেছিলাম ওখানে যাব। বলেই কম্পিউটারটা নিয়ে পাজয় থেকে বের হয়ে গেল। সবাই একসাথে গেল শোরুমে। সেলসম্যানকে জিজ্ঞাসা করলো। লোকটা একটা কাগজ দিল। কাগজে লেখা আছে অমিত রায়, আর নামের নিচে একটা ঠিকানা আছে। ধন্যবাদ দিয়ে ওরা দোকান থেকে বের হয়ে আসলো। 40 মিনিট লাগলো ঠিকানা মতো জায়গায় পৌঁছাতে। শহর থেকে একটু দূরে একটা গ্রামের ঠিকানা ওটা। ঠিকানা অনুযায়ী ওরা একটা বাড়ির কাছে এসে দাঁড়ালো। গেট খুলে ভেতরে ঢুকতেই দেখা গেল অনেক পুরনো 2টা ছোট্ট ঘর। আশেপাশে আর কোনো বাড়িঘর দেখা গেল না। হঠাৎই কে যেন ঘরের ভেতর থেকে চেঁচিয়ে বলল, তোমরা ঠিক জায়গায় এসেছো, ভেতরে আসো। ভেতরে গিয়ে ওরা দেখল মাঝবয়সী একটা লোক চেয়ারে বসে আছে। লোকটা বলল, আমিই অমিত রায়। আর তোমরা নিশ্চয়ই ওই কম্পিউটারটা কিনেছিলে। পাবন হাত থেকে কম্পিউটারটা নিচে রেখে লোকটার কাছে এগিয়ে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকালো। লোকটা বলতে লাগলো, আমি জানি তোমরা এখানে কেন আসছো আর কি জানতে চাও। এই কম্পিউটারটা বড়ই অদ্ভুত, তোমাদের খুব বিপদে ফেলেছে, তাই তো? আসলে এই কম্পিউটারটা হলো আমার ফুপুর। তিনি 8 বছর আগে আত্মহত্যা করেছেন। তিনি ছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট। গৌতম নামের একটা লোকের সাথে তার বিয়ে হয়েছিল। খুব ভালোবাসতো তার স্বামীকে, কিন্তু সুখ বেশি দিন সইল না। অসুস্থ হয়ে মারা গেল গৌতম। একা একই হয়ে গেল পূজা ফুপু। এসে পড়লেন আমার বাবার কাছে। অনেক সাধনা করে একটা সফটওয়্যার তৈরি করলেন, যেটার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ জানা যায়। কয়েকদিনের মধ্যেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। কয়েকজন সায়েন্টিস্টরা সফটওয়্যারটা কিনতে চাইল, কিন্তু ফুপু কিছুতেই রাজি হলো না। কাজেই তারা ফুপুর নামে খুবই আজে বাজে অপবাদ দিতে লাগলো। ইন্টারনেটে আজে বাজে কথাবার্তা এবং ছবি ছড়িয়ে দিল। ফুপু খুব মন খারাপ করে বাসায় ফিরলেন। পরের দিন ছিল বুধবার। ঠিক 12টার সময় পূজা ফুপু ফ্যানে ওড়না দিয়ে আত্মহত্যা করল। আমি ফুপু মরা 6 দিন পর অর্থাৎ বুধবারে তার রুমে গেলাম। গিয়ে দেখলাম কম্পিউটারের ডিসপ্লেতে একটা ঘড়ি ঝলমল করছে, আর 5টা মানুষের ছবি ভাসছে কম্পিউটারে। প্রথম লোকটার ছবির উপরে ক্রস চিহ্ন দেওয়া ছিল, আর মৃদু সুরে গান বাজছে, ক্যান ইউ হিয়ার মাই শাউট, ক্যান ইউ হিয়ার মাই হার্ট। আমি ভয়ে চলে আসলাম রুম থেকে। পরের দিন পত্রিকায় দেখলাম একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটার ছবিও দেওয়া ছিল। লোকটাকে চিনতে পারলাম আমি। কাল কম্পিউটারে ওনার ছবির উপরে ক্রস চিহ্ন দেওয়া ছিল। অতঃপর পাবন কি যেন ভেবে বলল, আপনার ফুপুর ঘরটা দেখব। চলো।
তবে মেয়ে মানুষও ঘরে যেতে পারবে না। আর তোমরাও একটু সাবধানে থাকবে, কারণ আজ তো বুধবার। পাবন বলল, ঠিক আছে, সে তো এই ঘরেই থাক, আমরা একটু পূজা রয়ের ঘরটা দেখে আসি। পাবন, জয়, শুভ আর অমিত সাহেব ধীর পায়ে পূজা রায়ের ঘরে ঢুকল। ঘরটাতে একটাই রুম, ছোট্ট একটা কম্পিউটার রাখার টেবিল, একটা চেয়ার আর একটা শোয়ার বিছানা আছে রুমটাতে। তবে সবগুলোই অনেক পুরনো। বিছানাটা ভেঙে গেছে, উপরে একটা পুরনো মরচে ধরা ফ্যান। ঘরটাতে অনেকদিন ধরে কেউ ঢুকেনি, স্পষ্ট বোঝা যায়। পাবন টেবিলের নিচে একটা ডায়েরি দেখে ওটা নিতে গেল। তখনই অদৃশ্য কিছু যেন পাবনকে উড়িয়ে বিছানার উপরে নিয়ে গেল। অদৃশ্য বস্তুটা পাবনের বুকের উপরে বসে ওর গলাটা চেপে ধরল। পাবন ছোটার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু নড়তে পারল না। বাকি তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অমিত সাহেব শুভকে বললেন, লকেটটা তুমি ওর গায়ে দাও তাড়াতাড়ি। শুভ লকেটটা নিয়ে দ্রুত পাবনের উপরে ছুড়ে দিল। অদৃশ্য বস্তুটা মুহূর্তে ওর উপর থেকে সরে গেল। দ্রুত পাবনকে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো ওরা। অন্য ঘরে নিয়ে পাবনকে বিছানায় শুয়ে দেওয়া হলো। পাবন অমিত সাহেবকে জিজ্ঞাসা করল, লকেটটা কার? অমিত সাহেব বললেন, এইটা গৌতম আঙ্কেলের লকেট। ফুপু আঙ্কেলকে খুবই ভালোবাসতো, তাই লকেটটা থাকলে তার আত্মা কাউকে ক্ষতি করতে পারে না। আসলে এই আত্মাটার শক্তি থাকে সবচেয়ে বেশি বুধবারে। প্রথম লোকটাকে মারার পর পরের 2 বুধবারে আরও 2জন লোককে হত্যা করে আত্মাটা। বাকি 2জনকে মারার আগেই আমি কম্পিউটারটা আমার ঘরে নিয়ে আসি। তার পরের বুধবারে কম্পিউটারটা উল্টাপাল্টা আচরণ শুরু করলো, কিন্তু কাউকে মারতে পারলো না, কারণ এই কম্পিউটারের শক্তিটা ওই রুমের মাঝেই সীমাবদ্ধ থাকে, বাহিরে না। আমি কম্পিউটারটা নিয়ে স্টোর রুমে রেখে দিলাম, কিন্তু বুধবার হলেই আমার কোনো না কোনো সমস্যা হতো। কয়েক বছর আমার ক্ষতি করতে করতে অতিষ্ঠ করে তুলল। বাধ্য হয়ে কম্পিউটারটা বিক্রি করে দিলাম। ভেবেছিলাম বিক্রি করে দিলে হয়তো এটা আর কারো ক্ষতি করবে না, কিন্তু এটা আমার ক্ষতি করতেই লাগলো। আমি জানতাম কম্পিউটারটা যে কিনবে তারও ক্ষতি করবে, তাই তো আমার ঠিকানাটা দিয়ে আসলাম দোকানদারকে। আর এভাবেই তোমরা আমার কাছে আসলে। আত্মাটা আসলে কি চায়? জয় জিজ্ঞাসা করল। ও আসলে প্রতিশোধ নিতে চায়। শুভ বলল, তাহলে ওকে প্রতিশোধ নিতে দেন। না 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 না, ওটাকে প্রতিশোধ দিতে দেওয়া যাবে না। আর তোমরাও ওই রুমে যাবে না, কম্পিউটারটাও অন করবে না। আমি কালকে একজন ওঝা নিয়ে আসবো, দেখি কিছু করা যায় কিনা। তোমরা বিশ্রাম নাও। বলেই অমিত সাহেব চলে গেল। পরের দিন খুব ভোরে পাবন ঘুম থেকে উঠে পূজা রায়ের ঘরে গেল। তখনও কেউ ঘুম থেকে উঠেনি। চেয়ারে বসে ডায়েরিটা খুলল। সে ডায়েরিটা পড়তে লাগলো। আজ বৃহস্পতিবার, তাই কোনো সমস্যা হলো না। ডায়েরিটাতে পূজা রায়ের জীবন কাহিনী লেখা আছে। অমিত সাহেব যেরকম বলেছিল সেরকমই। শেষ 2টা পৃষ্ঠাতে অদ্ভুতভাবে কি যেন লেখা ছিল। পাবন পড়তেই পারল না। জয় ডাকতেই ও দ্রুত সেখান থেকে চলে আসলো। 10টার দিকে অমিত সাহেব গেলেন ওঝার কাছে। এই সুযোগে পাবন কম্পিউটারটা অন করলো। সি ড্রাইভে ঢুকলো। একটা ফোল্ডার পেল পূজা রয় নামে। ক্লিক করতেই বেশ কিছু সফটওয়্যার পেল। একটা সফটওয়্যারে ও সেই অদ্ভুত ভাষাগুলোর বাংলা অনুবাদ দেখতে পেয়ে জয়কে পাঠালো ডায়েরিটা নিয়ে আসতে। জয় ডায়েরিটা নিয়ে আসতেই পাবন ওই সফটওয়্যারটার মাধ্যমে শব্দগুলো বাংলা অনুবাদ করে পড়ল। অমিত সাহেব আসার আগেই কম্পিউটারটা ওরা আগের জায়গায় রেখে দিল। ওঝা নিয়ে আসছেন তিনি। ওঝা সব শুনে বলল, আমি তার ঘরটা দেখতে চাই। অমিত সাহেব বললেন, ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, আপনি ওদের সাথে যান। যেতে যেতে পাবন ওঝাকে কিছু বলল। অমিত সাহেব আসতে ওঝা বলল, আমি সব প্রস্তুতি নিয়ে সামনের বুধবারে আসব। তখন এই 4জনকেও লাগবে। ততদিন এদেরকে আপনার কাছেই রেখে দিন। সোমবার জয়ের খুব শরীর খারাপ করল। সেতুকে সাথে করে নিয়ে জয় বাড়ি চলে গেল। পাবন অমিত সাহেবকে বলল, ওরা আবার বুধবারে ফিরে আসবে। ততদিন জয় সুস্থ হয়ে যাবে, আর আমি আর শুভ তো আছি। মঙ্গলবার রাতে ওঝা আসলো, তবে অমিত সাহেবের কাছে না, আসলো পাবনের কাছে। অমিত সাহেব তখন ঘুমাচ্ছিলেন। ওঝাকে নিয়ে পাবন আর শুভ গেল পূজা রায়ের ঘরে।
সকালে ঘুম থেকে উঠেই অমিত সাহেব দেখলেন জানালা দিয়ে সূর্যের আলো আসছে। ঘর থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দেখলেন তার ফুফু মানে পূজা রায়ের বোন মৌ দাঁড়িয়ে আছে। তার পাশে সেতু আর জয়। একটু অবাকই হলেন অমিত সাহেব, তবে অবাক হওয়াটাকে লুকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা এত সকালে? জয় বলল, আমাদের তো বুধবার আসার কথা ছিল, তাই না? তা ঠিক আছে, কিন্তু ফুপু, আপনি হঠাৎ কি মনে করে আসলেন? কেন, আমি এসছি দেখে তুমি কি খুশি হওনি? না না, অনেক খুশি হয়েছি। এমন সময় পাশের রুম থেকে পাবন বেরিয়ে আসলো, সাথে শুভ। পাবন বলল, শুধু এটা না, আরও অনেক খুশির খবর আছে আপনার জন্য। একটা পুলিশের গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। শাকিল সাহেব গাড়ি থেকে নামলেন। সাথে নামলেন দুজন মাঝবয়সী লোক, একজনের হাতে হাত করা পরা লোকটাকে দেখি অমিত সাহেব পকেট থেকে পিস্তল বের করে সেতুর মাথায় ধরল। বলল, কেউ যদি এক পা এগোয় আমি এই মেয়েটাকে গুলি করে দেব। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। অমিত সাহেব সেতুকে নিয়ে আস্তে আস্তে গেটের দিকে সরে যেতে লাগলো। যেই মাথাটা বাইরে দিলেন অমনি খুব জোরে মাথায় বাঁশের আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই দেখল অর্কিয়া একটা মাঝারি সাইজের বাঁশ হাতে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। মাঝবয়সী যে দুজন লোক দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে একজনকে মৌরায় জড়িয়ে ধরে আদর করে বলতে লাগলো, এতদিন কোথায় ছিলে বাবা, কেমন আছিস? পাবন একটু এগিয়ে গিয়ে লোকটার সাথে হ্যান্ডশেক করলো। তারপর বলল, আমি পাবন, আর আপনি নিশ্চয়ই অমিত রায়? লোকটা হাসি মুখে বলল, হ্যাঁ। তারপর অজ্ঞান হয়ে পড়ে থাকা লোকটাকে আর হাত করা পড়া লোকটাকে পুলিশেরা তাদের গাড়িতে করে নিয়ে গেল। পাবন বলল, সবাই চলো, আমাদের অনেক কাজ বাকি আছে। অমিত সাহেব বললেন, আগে আমাকে সবকিছু খুলে বলো তো কি হয়েছে, আর তোমরাই বা এখানে কি করে আসলে? পাবন বলল, আগে আপনার ফুফুর শ্রাদ্ধ করতে হবে, আর মৌরায় এসে শ্রাদ্ধে উপস্থিত থাকতে হবে। যা করার 12টার মধ্যেই করতে হবে, তারপর সব খুলে বলবো। জয় ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10টা বাজে। পাবন আর জয় গেল সবকিছু গোছগাছ করতে। তাদেরকে সাহায্য করল অমিত রায়, সেতু আর মৌ রায়। শুভ গেল ওঝা আর পুরোহিত আনতে। 11টার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। ওঝা আর পুরোহিতও চলে গেল। পূজা রায়ের ঘরের ভেতরেই চলল তাদের শ্রাদ্ধের কাজ। শ্রাদ্ধ শেষ করার পর ঠিক 12টায় ঘরটাতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। সবার চোখের সামনেই জ্বলে ছাই হয়ে গেল একজন রহস্যময় কম্পিউটার সায়েন্টিস্টের অতীত স্মৃতি। দুপুরে শাকিল সাহেব আসলেন। সবাই মিলে একসাথে বসলো অমিত রায়ের ঘরে। শাকিল সাহেব বললেন, পাবন, এখন আমাদের সবকিছু খুলে বলো তো কি ঘটেছিল আসলে। অমিত সাহেবও সে কথায় সাই দিল। পাবন বলতে লাগলো, মাসখানেক আগে আমরা একটা পুরাতন কম্পিউটার কিনেছিলাম, কিন্তু কম্পিউটারটা প্রতি বুধবারে অদ্ভুত আচরণ করত, তবে আমাদের কোনো ক্ষতি হতো না। ঘটনাটা আসলে কি জানতে দোকানদারের কাছ থেকে ঠিকানা নিয়ে এই বাড়িতে আসলাম। এসে দেখি অতীশ চন্দ্র নামের এই সায়েন্টিস্টটা অমিত রায় সেজে আপনার ঘরে বাস করছে। প্রথমে বুঝতে পারিনি উনি অমিত রায় নন। ডায়েরিটা পরে বুঝতে পারলাম। ডায়েরিতে দুর্বোধ্য ভাষায় 5 জনের নাম লেখা ছিল। সেখানে অতীশ চন্দ্র আর দীপ ঘোষ নামে 2 জন সায়েন্টিস্টের নাম লেখা ছিল। হাত করা পড়া লোকটাই ছিল দীপ ঘোষ। যা হোক, 5 জন লোকের ছবিও ছিল কম্পিউটারে। সেদিন অতীশ যখন ওঝা আনতে গেল, আমি কম্পিউটারটা অন করে সি ড্রাইভে পূজা নামের একটা ড্রাইভ পেয়েছিলাম। সেইখানে ছবিগুলো পেয়েছিলাম। অতীশ সাহেবের ছবি দেখেই আমি বুঝতে পারলাম তিনিই অমিত সাহেব সেজে আছেন। আর তাছাড়া ওই ডায়েরিটার অদ্ভুত ভাষাগুলো অনুবাদ সফটওয়্যারের মাধ্যমে আমি, জয় আর শুভ পড়েছিলাম। সেখানে লেখা ছিল, আমি মারা যাওয়ার পর অতীশ আমার ঘরে এসে আমার ভাইয়ের ছেলেকে অপহরণ করে এবং তাকে দ্বীপের কাছে বন্দি করে রাখে। তাদের দুজনের ইচ্ছা আমার ভবিষ্যৎ গণনার সফটওয়্যারটা চুরি করে নিয়ে যাবে আর অনেক টাকায় ওটা বিক্রি করবে। কিন্তু আমি আমার কম্পিউটারের সিস্টেমটা এমন করে দিলাম যাতে ওটাতে অন্য কোনো ডিভাইস সাপোর্ট না করে, তাই তারা সফটওয়্যারটা চুরি করতে পারলো না। আর যখন দেখলো আমি 3 জনকেই মেরে ফেলেছি, তখন কম্পিউটারটা ওই ঘর থেকে নিয়ে গেল আর গৌতমের লকেটটাও নিয়ে গেল। তাই আর মারতে পারলাম না। অর্থাৎ মৃত্যুর পরও পূজা রায় ডায়েরি লিখতেন। বিপদ দূর করার জন্য অতীশ সাহেব কম্পিউটারটা বিক্রি করে দিলেন। ভাবলেন সফটওয়্যারটা না পাই, এই জায়গা সম্পত্তি তো পাবো,
কিন্তু ওটা বিক্রি করেও বিপদ দূর হলো না। শেষে বুঝতে পারলেন কম্পিউটার ছাড়া এই বিপদ দূর করা যাবে না। ভেবেচিন্তে দোকানদারের কাছে ঠিকানা দিয়ে আসলো। ভালো করেই জানতো যে কম্পিউটার কিনবে তার ক্ষতি হবেই, আর সে খোঁজ নেবে কার কম্পিউটার এটা। খুঁজতে খুঁজতে ঠিকই ঠিকানা দেখে কম্পিউটার নিয়ে চলে আসবে এই জায়গায়। তবে তার প্ল্যান মতো আমরা এই বাড়িতে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু বাকি কোনো কাজই তার প্ল্যান মোতাবেক করিনি। ওঝাকে বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকার লোভ দেখিয়ে ওই দিন পাঠিয়ে দিলাম। পূজা ফুপুর শেষ ইচ্ছা অনুযায়ী শ্রাদ্ধে মৌরাইকে আনার জন্য জয় আর শ্বেতকে মিথ্যা অসুস্থের অভিনয় করিয়ে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম। শেষ ইচ্ছাটা আর মৌরায়ের বাড়ির ঠিকানাটা ডায়েরিতে লেখা ছিল, আর কম্পিউটারে দীপ ঘোষের ছবির নিচে ওনার ঠিকানা ছিল। শুভকে পাঠিয়ে দিলাম ওই ঠিকানায়। যাওয়ার আগে ফোন করে সাথে করে নিয়ে গেল শাকিল সাহেবকে। তার সাহায্যেই দীপকে আটক করা আর অমিত সাহেবকে উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার রাতে যখন ওঝা আসলো আমার কাছে, আমি ওনাকে নিয়ে গেলাম পূজা রায়ের ঘরে। মন্ত্র পড়ে আত্মাটাকে বশ করলো ওঝা। বুঝিয়ে দিলাম যে আমি ওনার হয়ে শয়তানগুলোর প্রতিশোধ নেব, আমাকে একটু বিশ্বাস করতে। উনি আমার কথা শুনলেন। আমি ওনার কাছে প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক ওই শয়তানগুলোর উচিত শিক্ষা দিব আমি। সব শুনে আত্মাটা আমাকে বলল সে চলে যাবে, আর তার শ্রাদ্ধ করালেই তার মুক্তি হয়ে যাবে। তারপর তার ঘরটা পুড়িয়ে দিতে হবে। আর জানতাম সব কিছু যখন অতীশবাবু জেনে যাবেন তখন তিনি বাঁচার জন্য কিছু একটা করতে চাইবেন। তাই অর্কিয়াকে গাড়ির ভেতরেই থাকতে বলেছিলাম। সব কিছুই আমাদের প্ল্যান মোতাবেক হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার অনেক বড় উপকার করেছ। ছুটি হলেই তোমরা এখানে চলে আসবে বেড়াতে। ঠিক আছে, আসবো, কিন্তু এখন আমাদের যেতে হবে। আমরা আসি। অমিত আর মৌরায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে গেল। গাড়িতে যেতে যেতে শুভ অর্কিয়াকে বলল, তুই এত জোরে লোকটার মাথায় আঘাত করলি কিভাবে? আরেকটা বাঁশ এনে দে, তোর মাথায় মেরে দেখাই কিভাবে দিয়েছিলাম। কি রে, তোরা আবার ঝগড়া শুরু করলি? সামনের সিট থেকে শাকিল সাহেব বললেন, ঝগড়া করার অপরাধে শুভ আর অর্কিয়ার 10 বছরের জেল দিলে কেমন হয়? তখনই গাড়ির ভেতরে হাসির রোল পড়ে গেল। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.